নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকাল আমাদের এই নিফটি ফিফটি দারুণ একটা র্যালি দেখিয়েছিল এবং আজকের দিনে কিছুটা পতন দেখা গেছে। এই 222 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে এবং পার্সেন্টেজ টার্মে দেখতে পাচ্ছেন 0.93% পড়েছে। এই 23,700 লেভেলটাকে কিছুক্ষণের জন্য টাচ করে এই নিফটি ফিফটি এই 23,700 উপরে ক্লোজিং আজকের দিনে দিতে পেরেছে। তো এটা একটু পজিটিভ ব্যাপার যে 23,700 উপরে বন্ধ হয়েছে। যতক্ষণে নিফটি ফিফটি 23,700 এবং 23,500 উপরে থাকবে ততক্ষণ কিন্তু খুব বড় পতন আসার সম্ভাবনা নেই। তবে দেখুন, বর্তমানে যে মার্কেট এটা পুরোপুরি চলছে নিউজ বেসড। তো যদি খারাপ খবর এসে যায় হঠাৎ করে, তো এই মার্কেট এখানে কিন্তু 500-700 পয়েন্টেরও পতন দেখা যেতে পারে। আর এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে একবারও এর আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল 23,997, এর ওপরে কিন্তু যেতে পারেনি। আজকের দিনের হাই কত ছিল? এই 23,990। আর গতকাল এত ভালো র্যালির পরে আজকের দিনে নিফটি ফিফটি এখানে কেন পতন দেখা গেল? প্রথমত, গতকাল এই যে সিজফায়ার যেটা ঘোষণা হয়ে গেছে, যার কারণে মূলত আমাদের মার্কেট বেড়েছিল, গ্লোবাল মার্কেট র্যালি দেখিয়েছিল। তো সেই সিজফায়ার ভেঙে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং কি কারণে তৈরি হয়েছে? কারণ এই যে ইসরায়েল তারা কি করেছে, এই ইরানের যে মিত্র দেশ রয়েছে লেবানন, তার উপরে এই সিজফায়ারের পরেও নতুন ভাবে অ্যাটাক করেছে। এই লেবাননের মধ্যে যে হিজবুল্লাহ গ্রুপটা রয়েছে তাদেরকে ইরান সাপোর্ট করে এবং তারাও ইরানকে সাপোর্ট করে। এবং এই সিজফায়ারে ইরান দাবি করছে এই যে লেবানন তার এই সিজফায়ারের অংশ ছিল, মানে এই লেবাননে অ্যাটাক হবে না এরকম কথা সিজফায়ারে বলা হয়েছিল। কিন্তু অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল তারা এই দাবি করছে যে এই লেবানন এই দেশটা এই সিজফায়ারের অন্তর্ভুক্ত ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টও সামনে আসছে, ইরান লাইকলি টু হ্যাভ প্ল্যান্টেড মাইন্স ইন স্টেট অফ হরমুজ, মানে এই যে স্টেট অফ হরমুজ সেখানে আবার ইরান এই যে বিভিন্ন ধরনের মাইন সেগুলো বসাতে চলেছে। মানে কোনো দেশ যদি পারমিশন ছাড়া যায় তাহলে তারা সেই জাহাজকে কিন্তু উড়িয়ে দিতে পারে। এবং এই ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে আজকে এবং কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমেরিকা এবং ইরান তারা এই যুদ্ধ বন্ধের ব্যাপারটা নিয়ে মুখোমুখি বৈঠকে বসবে এবং এই বৈঠক কবে হওয়ার কথা রয়েছে? এই 10ই এপ্রিল। এবং এই সিজফায়ার ঘোষণা হয়ে যাওয়ার পরেও এই লেবাননে যে অ্যাটাক হয়েছে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহুজন আহত হয়েছেন। এবং এটাও রিপোর্ট যে হেজবুল্লাহ অফিসিয়ালের অনেকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই হেজবুল্লাহর প্রধান এই যে নাইম কাসেম, তার যে ভাইপো, তারও মৃত্যু হয়েছে। অনেক টপ অফিসিয়াল মারা গেছেন, যেগুলো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। আর এরকমটা হলে ইরান কিন্তু এই যে সিজফায়ার সেটা ভেঙে দিতে পারে। এই ইরানের যে সমস্ত ব্যক্তিরা এই মুখোমুখি বৈঠকে বসবেন তারা ইতিমধ্যেই এই যে ইসলামাবাদ সেখানে এসে হাজির হয়েছেন। আজকে রাতেই এই নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয়ে যাবে। তো এর যে আউটকাম তার উপর কিন্তু গোটা মার্কেট চোখ রাখবে। আর এখানেও কিছু সন্দেহ তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কারা পোস্ট করেছিলেন যে ইসলামাবাদে ইরানের অফিসিয়ালরা এসে হাজির হয়েছেন? এইখানে দেখতে পাচ্ছেন ইরানের যে অ্যাম্বাসাডার টু পাকিস্তান তারাই এটা পোস্ট করেছিলেন। এবং পরবর্তীকালে সেই যে পোস্ট সেটা কিন্তু টুইটার থেকে তিনি ডিলিটও করে দিয়েছিলেন। তো দেখা যাক আজকে এই নিয়ে কোনো আলোচনা শুরু হয় কিনা বা এর পরবর্তীকালে এই ব্যাপারে কোনো আপডেট সামনে আসে কিনা। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইরান তারাই প্রতি ব্যারেল পিছু $1 করে টোলও বসিয়ে দিয়েছে। মানে কাল মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যে খবরগুলো সামনে আসছে বেশিরভাগই কিন্তু নেগেটিভ দিকেই আসছে। আর এই নিফটির পাশাপাশি বিএসসি সেন্সেক্স এটাও দেখতে পাচ্ছেন 1.20% পড়ে বন্ধ হয়েছে। গতকাল প্রায় 3,000 পয়েন্টের কাছাকাছি রিকভারি দেখিয়েছিল, আজকে 1,000 পয়েন্টের কাছাকাছি পড়েও গেছে। আর এরপরে বিভিন্ন ইন্ডাইসেস এই নিফটি নেক্সট 50 সামান্য পজিটিভে বন্ধ হয়েছে। নিফটি ব্যাংক গতকাল ভালো পারফরমেন্স দেখিয়েছিল, সব থেকে বেশি বেড়েছিল 1.5%-এর উপরে পড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.41% ডাউন। এই মিড ক্যাপ সিলেক্ট এটাও সামান্য লালে বন্ধ হয়েছে। তারপরে এই 100, 200, 500 এইগুলো সবই দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। কিন্তু সেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। এই মিড ক্যাপ 50 এবং মিড ক্যাপ 100 0.22 থেকে 0.32% পর্যন্ত বাড়া। আর এই যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 এটা সামান্য লালে বন্ধ হয়েছে 0.14%। আর এই স্মল ক্যাপ 100 এটাই 0.17% বেড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেক কেমন ছিল? মোটামুটি নিউট্রাল টাইপের বলতে পারেন। আজকেই বাড়া শেয়ারের সংখ্যা প্রায় 1572 খানা এবং সেখানে এনএসসি তে পড়া শেয়ারের সংখ্যা 1670 খানা। আজকেই পড়া শেয়ারের সংখ্যা একটু বেশিই ছিল। আর যদি সেক্টর স্পেসিফিক দেখি, নিফটি অটো 0.39% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.27% পড়েছে, এফএমসিজি পড়েছে 0.13%। আইটি শুরুর সময় খারাপ পারফরমেন্স দেখালেও পরবর্তীকালে আস্তে আস্তে কিছুটা রিকভারি দেখিয়েছে, 0.22% বেড়েছে। আর আজকেই আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি সেক্টর সব থেকে বড় কোম্পানি টিসিএস তার যে রেজাল্ট সেটাও এসে হাজির হবে। তারপরে নিফটি মিডিয়া 0.80% ডাউন, মেটাল বেড়েছে 1.25%, ফার্মা
0.66% বাড়া। পিএসইউ ব্যাংক 1.27% পড়েছে। প্রাইভেট ব্যাংকও পড়েছে 2% এবং এই নিফটি রিয়ালটি এখানেও কিছুটা লাল নিশানি দেখা গেছে। অর্থাৎ বেশিরভাগ সেক্টরই আজকে কিন্তু লাল নিশানেই বন্ধ হয়েছে, একটা দুটো বাদ দিয়ে। আর গ্লোবাল মার্কেট কেমন পারফরমেন্স দেখাচ্ছে? এই গ্লোবাল মার্কেটেরও হাল আমাদের ইন্ডিয়ান মার্কেটেরই মতো, বেশিরভাগই দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছে। যেমন এই ড্যাক্স, এটা দেখতে পাচ্ছেন 0.9% ডাউন। তারপরে এই ফুটসি 100 0.26% ডাউন হয়েছে। ক্যাক 40 0.78% ডাউন। ইউরো স্টক্স এটাও প্রায় 0.1% কাছাকাছি ডাউন। আর এশিয়ান মার্কেট গুলো, এই জাপানের মার্কেট নিক্কেই, এটাও দেখতে পাচ্ছেন প্রায় 0.1% পড়া। সাংহাই এটাও 0.72% পড়েছে। হ্যাংসাংও পড়ে গেছে 0.54% এবং এই কোসপি এটা পড়েছে 1.61%। মানে আজকের দিনে যে ভারতের মার্কেট পড়েছে সেটা কিন্তু কোনো ইন্টারনাল রিজন নয়, এই গ্লোবাল মার্কেটও পড়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটও পড়েছে। কারণ এই সিজফায়ার যেটা ঘোষণা হয়েছে সেটা আবার ভেঙে যেতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু সামনে আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের যে বিভিন্ন ফিউচার্স গুলো রয়েছে, যেমন এই ডাও জোন্সের ফিউচার্স, এটাও দেখতে পাচ্ছেন আজকে গোটা দিনটাই লাল নিশানে ট্রেড করছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স, এটাও কিন্তু লাল নিশানেই রয়েছে। আর এরপরে চলুন কিছু স্টক যেগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে সেগুলো দেখবো। আমাদের প্রথম কোম্পানি মিশো লিমিটেড 8.11% বেড়েছে। কি কারণে বেড়েছে? কারণ একটা ব্রোকার, এই ইকুইটাস সিকিউরিটিস, তারা এই স্টকটাকে আপসাইডে টার্গেট দিচ্ছে। এরা এটাই বলছে যে এই স্টকটা 15% পর্যন্ত উপরে যেতে পারে। এবং কি রেটিং দিচ্ছে দেখতে পাচ্ছেন, বাই রেটিং দিচ্ছে। কত কি টার্গেট দিচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন। এই যে ব্রোকারটা, তারা মোটামুটি এই 190 পর্যন্ত টার্গেট দিচ্ছে এবং এই কারণেই আজকে স্টকে ভালো জাম্প এসেছে। তারপরে আইটিআই লিমিটেড 10.14% বেড়েছে। তো এই আইটিআই লিমিটেড, এই স্টকটাকে যারা নিয়মিত র্যাডারে রাখেন তারা জানেন এই যে আইটিআই লিমিটেড, এই স্টকটা কিন্তু এরকমই ওঠাপড়া করে। এক মাসের ওই চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন কিভাবে ওঠাপড়া করেছে। তারপরে ফ্যাক্ট, এটা একটা ফার্টিলাইজার্স কোম্পানি, 4.7% বেড়েছে। কি খবরে এই ফার্টিলাইজার্স কোম্পানিটা বাড়লো? তো সমগ্র ফার্টিলাইজার সেক্টরের জন্য ভালো খবর আসছে। কিসের জন্য? এইখানে দেখতে পাচ্ছেন এই সেন্টার থেকে ঘোষণা করা হয়েছে, মানে কেন্দ্র থেকে কি এই যে সাবসিডি সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসের জন্য এই যে বিভিন্ন ফার্টিলাইজার্স রয়েছে তাদের উপর এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে ভর্তুকি সেটা বাড়িয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য র্যালি কামস আফটার দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাপ্রুভড রেজ 41,534 crore টুয়ার্ডস নিউট্রিয়েন্ট বেসড ফার্টিলাইজার সাবসিডি ফর দ্য আপকামিং সামার সোয়িং সিজন। তো এত বড় একটা সাবসিডি ঘোষণা হয়ে যাওয়ার পরে এই স্টকে ভালো র্যালি এলো। এছাড়াও আরো অন্যান্য ফার্টিলাইজার কোম্পানিগুলোতেও 1 থেকে 2% কাছাকাছি তেজি এসেছে। তারপরে কোম্পানি জেবিএম অটো লিমিটেড, এই কোম্পানি কি করেছে? তাদের বিজনেসের কিছু আপডেট সামনে রেখেছে। প্রথমত, কোম্পানি যে অর্ডার বুক রয়েছে সেখানে এখন 10,000 খানা ইভি বাসের অর্ডার রয়েছে। মানে কোম্পানি 10,000 খানা ইভি বাস এগুলো তৈরি করবে, যেই অর্ডার গুলো কোম্পানির কাছে রানিং রয়েছে। এবং তাই সঙ্গে সঙ্গে কোম্পানি যে মার্কেট শেয়ারের আপডেট সেটাও সামনে এসেছে। কোম্পানি এই ইলেকট্রিক বাস সেগমেন্টে 24% মার্কেট শেয়ার ধরে রেখেছে। মানে ধরুন টোটাল 100 খানা ইলেকট্রিক বাস বিক্রি হচ্ছে, তো তার মধ্যে 24 খানা ইলেকট্রিক বাস এই যে জেবিএম অটো তারা একাই বিক্রি করছে। তো এই আপডেটের পরে এই স্টক ভালো র্যালিতে ছিল। তারপরে এই অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড 5.07% বেড়েছে। এই যুদ্ধের সময় মার্কেট পড়ে গিয়েছিল এবং এই মার্কেট পড়লে এই মার্কেট সংক্রান্ত কোম্পানিগুলোও পড়ে, কিন্তু তারপরে মার্কেটে আস্তে আস্তে কিছুটা রিকভারি দেখা গেছে এবং এই অ্যাঞ্জেল ওয়ান এই স্টকও বেড়েছে। আর শুধুমাত্র আজকের দিনে নয়, যদি দেখেন কালকের দিনেও বেড়েছে এবং এই গত 5 দিনে 21.74% পর্যন্ত বেড়ে গেছে। এই 230-এ চলছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় 50 টাকার কাছাকাছি বেড়ে গেছে। কোম্পানি যে কোয়ার্টার পর বিজনেসের আপডেট সামনে রেখেছে সেটাও স্ট্রং এবং এই খারাপ মার্কেটেও কোম্পানি যে ক্লায়েন্ট সাইজ সেটা বেড়ে হয়েছে 37.3 মিলিয়ন। দেখতে পাচ্ছেন এই যে ক্লায়েন্ট সাইজ, এখানে 10% জাম্প দেখতে পাওয়া গেছে। তারপরে আরো কিছু কোম্পানি ফোকাস ছিল, এই থার্মাক্স লিমিটেড 7% উপরে বাড়া। এথার এনার্জি বেড়েছে 7.95%। এই এথার এনার্জি কি কারণে বেড়েছে? এইখানেও কোম্পানি কিছু আপডেট সামনে রেখেছে। কোম্পানির এই যে রিটেল নেটওয়ার্ক সেটা প্রায় ডবল হয়ে গেছে, অর্থাৎ স্টোরেজ যে সংখ্যা সেটা তারা ডবল করে ফেলেছে। দেখতে পাচ্ছেন 700+ সেন্টার তারা রেডি করে ফেলেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই ইভি টু হুইলার সেগমেন্টে কোম্পানির যে মার্কেট শেয়ার এটা পৌঁছে গেছে প্রায় 19% কাছাকাছি। আর এরপরে সব থেকে ভালো যে র্যালিতে ছিল সেটা হচ্ছে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে বাড়তে সরাসরি 20% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে এবং যদি অল্প দিনের চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাবেন এই 5-7 খানা ট্রেডিং সেশনে 60% কাছাকাছি বেড়ে গেছে এই স্টকটা। কি কারণে বাড়ছে? প্রথমত এই কোম্পানি যে তাদের সার্ভিস সেটা উন্নত করেছে, তার সঙ্গে সঙ্গে এই মার্চ মাসে কোম্পানির গাড়ির যে বিক্রি সেটাও বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের ভারত 4680 সেলের কারণে তাদের যে গাড়ির দাম সেটাও অনেকটা কমিয়েছে। তবে আজকের যে তেজি এর পেছনে আরো একটা অন্য পজিটিভ খবর ছিল। কি সেই খবর? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আরো একটা নতুন ব্যাটারি প্রকাশ করেছে। কি ব্যাটারি? দেখতে পাচ্ছেন LFP 46100 সেল। তো এই নতুন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লঞ্চের পরে এই স্টকে আজকে 20% আপার সার্কিট লাগলো।
আর এই ব্যাটারিতে কোম্পানি কি কি দেবে বলছে দেখতে পাচ্ছেন, বেটার স্কেল, আগের থেকে ভালো সার্ভিস দেবে, তার সঙ্গে সঙ্গে এই যে খরচা সেটাও কম থাকবে, এবং দেখতে পাচ্ছেন মোর ফ্লেক্সিবিলিটি ফর ইলেকট্রিক ভেহিকেলস অ্যান্ড এনার্জি স্টোরেজ। তো আগের থেকে আরো ভালো এই যে এনার্জি সেটা স্টোর করা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যবহৃত ব্যাটারি তার যে দাম সেটাও কমতে পারে, পরবর্তীকালে ইভি গাড়ির দাম আরো কমতে পারে। দেখতে পাচ্ছেন মেকিং ইট এ বিগ স্টেপ আপ ফ্রম ওলাস প্রিভিয়াস ব্যাটারিজ, মানে এর আগে যে ব্যাটারি ছিল ভারত 4680, তার থেকে এই যে ব্যাটারিটা রয়েছে এর সার্ভিস সেটাও ভালো হতে পারে, তার সঙ্গে সঙ্গে এই যে দাম এটাও কম হতে পারে। তো এইসব কিছুর কারণে এই স্টকে আজকে 20% আবার সার্কিট লাগলো। আর তারপরে পড়া শেয়ারের সংখ্যা অনেক ছিল। এই ইনফো এজ ইন্ডিয়া লিমিটেড 2.88% ডাউন হয়েছে, বিজনেস আপডেটের কারণে পড়েছে। দেখতে পাচ্ছেন ফল নিয়ারলি 5% আফটার কোয়ার্টার ফর বিজনেস। কোম্পানি যে আপডেটটা সামনে রেখেছে সেটাই ইনভেস্টরদের ইমপ্রেস করতে পারেনি। এমনিতে কোম্পানি যে বিলিং সেটা বেড়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে বিলিং এটা 7.4% বেড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে এই যে বিলিং এটা 10.2% বেড়েছে, কিন্তু মার্কেট এর থেকেও বেশি অনুমান করে চলছিল। তারপরে সিসিএল প্রোডাক্ট 4.16% ডাউন, স্যাফায়ার ফুডস পড়েছে 3%-এর ওপরে, ই ক্লার্ক সার্ভিস 3.40% পড়া, জেন রিসোর্স এটা পড়েছে 4.78%, তারপরে বিশাল মেগামার্ট এটা 3.64% পড়েছে, এবং এই ইন্টারগ্লোব এভিয়েশন এটা পড়েছে 3.61%। আর গতকাল এই ইন্ডিগো এতে ভালো একটা র্যালিও দেখা গিয়েছিল, এবং গতকাল যে কারণে বেড়েছিল আজকে কিন্তু সেই কারণেই পড়েছে। গতকাল কি কারণে বেড়েছিল, এই ইরান এবং ইউএসএ সিজফায়ারের খবরের পরে বেড়েছিল, কিন্তু আজকের দিনে এই যে সিজফায়ার এটা নিয়ে প্রবলেম দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু এই স্টকটাও পড়েছে। আর এরপরে দুখানা কোম্পানি তাদের কোয়ার্টার করে নাম্বার সামনে রেখেছে, সেগুলো আলোচনা করব। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই আনন্দ রাঠি। এই আনন্দ রাঠি ওয়েলথ কোম্পানি প্রথমেই দেখতে পাচ্ছেন এই 7 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে 1:1 অনুপাতে এই বোনাস দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। পরবর্তীকালে এই কোম্পানি যখন এজিএম হবে সেই এজিএম এর 30 দিনের মধ্যেই এই যে ডিভিডেন্ড সেটা পেমেন্ট করে দেওয়া হবে, এবং পরবর্তীকালে কোম্পানি এই বোনাস দেওয়ার ব্যাপারে যে ডেট সেগুলো ঘোষণা করে দেবে। এখনো পর্যন্ত এই ডেটগুলো সামনে আসেনি। আর এবার চলুন দেখে নিই কোম্পানির নাম্বার কেমন এসেছে। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 222 থেকে বের হয়েছে 288, এগুলো সব কোটিতে রয়েছে। অপারেটিং প্রফিট এটা কিন্তু পড়ে গেছে 91 থেকে পড়ে হয়েছে 85, কারণ এখানে কোম্পানির যে খরচা সেটা অতিরিক্ত বেড়ে গেছে, 131 থেকে বেড়ে হয়ে গেছে 203। আর এই খরচা বেড়ে গেলে কি হবে, এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কমে যায়, সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু অনেকটা কমে গেছে, 41% থেকে কমে হয়ে গেছে 29%। তো এর আগে অনেক ডেটায় দেখতে পাচ্ছেন এই যে 29% তার ধারে কাছে ছিল না, এই প্রায় 40%-এর কাছাকাছি ছিল। সেই তুলনায় এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু অনেকটাই কমে গেছে, এটা নেগেটিভ ব্যাপার। এবং তারপরে নেট প্রফিট এখানে কিন্তু জাম দেখতে পাওয়া গেছে, এই 74 কোটির নেট প্রফিট বেড়েছে 103 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 100 কোটি। আর এখানে নেট প্রফিট কিভাবে বাড়লো, আগে তো দেখতে পাচ্ছিলেন এই অপারেটিং প্রফিট এটা কমে গেছে, কারণ হচ্ছে এখানে কোম্পানির খাতায় এই যে আদার ইনকাম সেটা একটু বেশি যোগ হয়ে গেছে। এবারে এই 68 কোটির আদার ইনকাম যোগ হয়েছে, মানে মোটামুটি বলবো কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকেই এসেছে। শুধুমাত্র এই আদার ইনকাম বেড়ে যাওয়ার কারণে এই যে প্রফিট সেটা বাড়তে দেখা যাচ্ছে। তবু এই খারাপ নাম্বারের পরেও এই স্টক কিন্তু ভালো একটা জাম দেখিয়েছে, নাম্বার মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল। তারপরের কোম্পানি হচ্ছে জিএম বেভারেজ লিমিটেড, এখানেও নাম্বার মার্কেট চলাকালীন এসেছিল, এবং তারপরে 3%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এইখানে যে কোম্পানির কোয়ার্টার পয়েন্ট নেট প্রফিট এটাই 11% পড়ে গেছে, পড়ে হচ্ছে 54 কোটি। তবে কোম্পানির যে রেভিনিউ বা টপ লাইন এটা 22% পর্যন্ত বেড়েছে। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন বেড়েছে 169 কোটি থেকে বেড়ে 202 কোটি, কোয়ার্টারলি একদম ফ্ল্যাট। সেরকমই এই যে এক্সপেন্সেস সেটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ফ্ল্যাট। অপারেটিং প্রফিট কেমন এসেছে, এই 29 কোটি থেকে ইয়ারলি বেড়েছে 52 কোটি, কিন্তু কোয়ার্টারলি এই 1 কোটি কমে গেছে। অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বেড়েছে, এই 17% থেকে বেড়ে হয়েছে 26%, কিন্তু কোয়ার্টারলি এটাও ফ্ল্যাট দেখতে পাচ্ছেন 26%ই রয়েছে। এবং এই নেট প্রফিট এটাই 60 কোটি থেকে পড়েছে 54 কোটি, তবে কোয়ার্টারলি কিছুটা বাড়া। এখানে আমি ইয়ারলি বেসিসে বলবো কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকে এসেছে, শুধুমাত্র এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা ভালো হয়েছে। আর এরপরে চলুন দেখে নিই ক্রুড অয়েল, যেটার উপরে বর্তমানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মুভমেন্ট নির্ভর করছে। আজকের দিনে ক্রুড অয়েলের প্রাইস এখানেও জাম দেখতে পাওয়া গেছে। গতকাল তো একবার এই 90 লো লাগিয়ে দিয়েছিল, গতকালও 94-95 এর কাছে বন্ধ হয়েছিল। আজকের দিনেও দেখতে পাচ্ছেন আবার কিছুটা বেড়ে গেছে। গতকাল যেখানে এই ব্রেন্ট ক্রুড প্রায় 90 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে আবার কিন্তু এই 100-র কাছাকাছি পৌঁছে গেছে। তো এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছুটা প্রেসার কিন্তু তৈরি করেছে। আর এরপরে এলএনজি, তো এই সংক্রান্ত কিছু ভালো খবর আসছে। কি খবর আসছে এখানে দেখতে পাচ্ছেন, রাশিয়া কি অফার করছে, এই স্যাংশন এলএনজি এট 40% ডিসকাউন্ট। তো রাশিয়া বলছে
তাদের উপর স্যাংশন লাগানো যে সমস্ত এলএনজি অন্যান্য দেশ কিনবে তাদেরকে 40% ডিসকাউন্ট তারা দেবে। কিন্তু দেখুন এই যে স্যাংশন এলএনজি এটা অন্যান্য দেশ কেন কেনে না? কারণ এই খবরগুলো যারা এই স্যাংশন লাগিয়েছে বিশেষ করে আমেরিকা তাদের কানে যদি যায় তাহলে যে দেশ কিনবে তাদের উপর আবার অতিরিক্ত স্যাংশন লাগিয়ে দেবে। এই কারণেই তো রাশিয়া এই স্যাংশন এলএনজি বিক্রি করতে পারছে না। তো রাশিয়া এই খবরটাই সামনে রেখেছে কোনো দেশ যদি স্যাংশন এলএনজি কেনে তাহলে তারা 40% ডিসকাউন্ট পাবে। আর এটাও বলে রাখি আমাদের ইন্ডিয়া এই রাশিয়া থেকে কিন্তু এলএনজি খুবই কম পরিমাণে কেনে, মানে একদম নেগলিজেবল বলতে পারেন। তো এই খবরে ইন্ডিয়ার কিন্তু সেরকম বড় সুবিধা হবে না। আর এরপরে ইন্ডিয়ান রুপি আজকের দিনে আবার কিছুটা দুর্বল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই 92.60 কাছাকাছি পৌঁছে গেছে প্রায়। আর এই গোল্ড সিলভার কি বলছে? এই গোল্ড সিলভারে সেরকম বড় মুভমেন্ট নেই। এই গোল্ড 0.35% বাড়া এবং এই সিলভার এটা প্রায় 0.1% এর কাছাকাছি ডাউনে ট্রেড করছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন 21টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 29খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এই ইন্ডেক্সেও আজকে পড়া শেয়ারের সংখ্যা বেশিই ছিল। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? এই হিন্ডালকো দেখতে পাচ্ছেন 3.30% বেড়েছে। তারপরে বাজাজ অটো 1.62%, বেল বেড়েছে 1.59%, ডক্টর রেড্ডি 1.56% বেড়েছে এবং এনটিপিসি বেড়েছে প্রায় 1.5% এর কাছাকাছি। আর পড়েছে কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে ইন্ডিগো রয়েছে 3.61% ডাউন, জিও ফাইন্যান্স পড়েছে 3.19%, এল&টি পড়েছে 2.89%, তারপরে শ্রীরাম ফাইন্যান্স 2.70% পড়েছে এবং এই ইটার্নাল পড়েছে প্রায় 2.5% এর কাছাকাছি। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।